সনদ মানে হলো আমরা সকলে ঐক্যমত্যের ভিত্তিতে একটা প্রস্তাব গ্রহণ করলাম। জনগণের ভোটে নির্বাচিত যে সরকার সংসদে বসেছে তাকে কি অন্য কোনো কিছু দিয়ে বাধ্য করা যায়? সংবিধান সংস্কার পরিষদ এবং শপথ বিষয়ে বিএনপির অনৈক্য ছিল। তাইলে আসলে জুলাই সনদ মানার বাধ্যবাধকতা কোথায় থাকে? পঞ্চদশ সংশোধনী কোনো সাধারণ সংশোধনী ছিল না, এটা একটা ভয়াবহ সার্জারি। তাহলে এখন আসলে কোনটা প্রিভেইল করে? সুপ্রিম কোর্টকে রেফারি বানিয়ে একটা বাঁশি দিয়ে বসায় রাখা হয়েছে। এটা কি এই মুহূর্তে সংবিধানে আছে নাকি নাই? আওয়ামী লীগের এতটুকু মাথায় ঘিলু নাই যে মুক্তিযুদ্ধকে একটা দলীয় যুদ্ধ হিসাবে প্রতিষ্ঠা করলে মুক্তিযুদ্ধের অপমান হবে এবং মহত্ব নষ্ট হয়। গত 1-1.5 দশকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সম্ভবত সংবিধান। এই সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, যে সংবিধানকে পাশ কাটিয়ে কোনো কিছু করতে পারে না খোদ সংসদও। কিন্তু সংসদ আবার সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, তাদের প্রতিনিধিত্ব করে। সম্প্রতি ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে, পঞ্চদশ সংশোধনীও কিছু অংশ বাতিল করেছে সর্বোচ্চ আদালত। এরপরে কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে কি সংবিধানে আছে নাকি নাই? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন কিভাবে হবে, কোন প্রক্রিয়া গঠন করা হবে, তা নিয়ে নানান রকম তর্ক চলছে। আমরা সেই আলোচনায় আজকে একটু করতে চাই। আমার আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজীবী জনাব আরিফ খান, অ্যাডভোকেট আরিফ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। যে কনফিউশন, আমি যদি কনফিউশন শব্দটাই ব্যবহার করি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা কি এই মুহূর্তে সংবিধানে আছে নাকি নাই? যে কনটেক্সটে আলোচনাটা হচ্ছে, ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যোগ করা হলো, সেটি হাইকোর্ট বাতিল করলো, আপিল বিভাগ বাতিল করলো 2011 সালে। তারপর পঞ্চদশ সংশোধনীতে সংবিধান থেকে সেটি বাদ দিয়ে নতুন করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা যুক্ত করা হলো। সম্প্রতি সেটিও বাতিল হলো। তাহলে এখন আসলে কোনটা প্রিভেইল করে? আমি শেষ থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ এত ঘটনা এবং প্রতি ঘটনা ঘটেছে যে কারো পক্ষে জিনিসটা নিয়ে কনফিউজড হয়ে যাওয়া সম্ভব। এই দোষ অন্যদের না, আসলে ঘটনা প্রবাহের এই দোষ। শেষ থেকে শুরু বলছি কি, ত্রয়োদশ সংশোধনী, যে সংশোধনী সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধান নিয়ে, এটির সর্বশেষ অবস্থা হলো আপিল বিভাগ, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ফোরাম, তারা জাজমেন্ট দিয়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিধানটি, সেই বিধানটি পুনর্বহাল করা হয়েছে। এ নিয়ে কোনো কনফিউশন নেই, এ নিয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত না। এখন প্রশ্ন হলো যে এটার ইম্প্যাক্ট কি, এটার আসলে ফলাফল কি, কিভাবে বোঝা যাবে যে এটা কিভাবে এখন পুনর্বহাল হলো? এটা কি সরাসরি সংবিধানে এখন পুনর্জীবিত হয়েছে ধরে নেওয়া হবে? উত্তর হলো ইয়েস। সংবিধানে কোনো বিষয় বা আইনের কোনো বিষয় সুপ্রিম কোর্টে যদি চ্যালেঞ্জ হয়, যেমন পঞ্চদশ সংশোধনী বিষয়ে চ্যালেঞ্জ হয়েছে, হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে 2024-এ, 2026-এ এসে আপিল বিভাগ এটা চূড়ান্ত জাজমেন্ট দিল। এই জাজমেন্টের অর্থ কী? কোনো জাজমেন্টের আসলে ফলাফল কী? যদি সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্টের কার্যকারিতার জন্য অন্য কারো বা অন্য কোনো কর্তৃপক্ষের কোনো অনুমোদন দরকার হয়, তাহলে এটা সুপ্রিম কোর্ট না। কিংবা নির্ভরযোগ্যতা দরকার হয়, যদি নির্ভরযোগ্যতা দরকার, তাহলে সেটা মানে বলা যাবে না যে এটা সুপ্রিম কোর্ট। জিনিসটা কিন্তু আমাদের খুবই মানে কমন সেন্স এবং লজিক দিয়ে বুঝতে হবে। সুপ্রিম কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয়, কোনো রায় দেয়, কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, এর অর্থ হলো এটা অটোমেটিক্যালি এটা কার্যকর, এটা লাইভ, এটা অপারেশনাল, এটা এক্সিকিউশনেবল, এটা ধরেই নিতে হবে, এটাই নিয়ম। আমাদের ইতিহাসে এর কোনো উদাহরণ আছে কিনা? উদাহরণ আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। এরশাদ আমলে 8th অ্যামেন্ডমেন্ট বা অষ্টম সংশোধনী বলতে একটা জিনিস আনা হয়েছিল, সেখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এর মধ্যে একটা জিনিস চ্যালেঞ্জ হয়েছিল অষ্টম সংশোধনীর, সেটা হলো হাইকোর্টকে ভেঙে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া, দেশের বিভিন্ন জায়গায় স্থায়ী হাইকোর্ট বানানো যাবে না। জেনারেল এরশাদ সংবিধান সংশোধন করে স্থায়ী হাইকোর্ট বানিয়েছিল 6 জায়গায়। 1989 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে বলে এরশাদ অষ্টম সংশোধনের মধ্য দিয়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার যে বিধান সংবিধানে ঢুকিয়েছে সেটা অসাংবিধানিক। এখন তখন কি হয়েছিল? তখন কি সুপ্রিম কোর্টের এই জাজমেন্টকে
কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য নতুন করে কোনো অ্যামেন্ডমেন্ট আনার প্রয়োজন হয়েছিল? উত্তর হলো না। এটা অটোমেটিক্যালি সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়ে বলবে যে কোনো কিছু অসাংবিধানিক, কোনো কিছু বাতিল, এটা অটোমেটিক্যালি বাতিল, এবং পূর্ববর্তী যে ধারাটা, সেই ধারাটা কিন্তু অটোমেটিক্যালি সংবিধানে পুনর্বহাল হয়। এবার আসি পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে। পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে যে কয়টা বিষয়ে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে রায় দিয়েছে, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার সংস্থাত বিধানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 20 আর 21 সম্ভবত কি 20-21 তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত যে দুইটা ধারা, মানে হাইকোর্ট সংবিধানে? পঞ্চদশ সংশোধনীর যে দুইটি ধারা পুরোপুরি বাতিল করেছে আচ্ছা, হাইকোর্ট, মানে 5টা ধারার মধ্যে। আচ্ছা, তো এখন কথা হলো এই তত্ত্বাবধায়ক সরকার সংস্থাত বিধানটি কি সরাসরি রেস্টোর্ড হয়েছে কিনা? সরাসরি পুনর্বহাল হয়েছে। এই পুনর্বহালের কোনো অতিরিক্ত কোনো ব্যাখ্যা, অতিরিক্ত কোনো অনুমোদনের দরকার নেই। তবে এটুকু তো ক্লিয়ার, রাইট? এখন বলি তাহলে, মানে জিনিসটার পরবর্তীতে কি ঘটবে। পরবর্তীতে যা ঘটবে সেটা হলো, আমরা একটু ঐতিহাসিক কনটেক্সটটা মাথায় রাখতে হবে। এই যে পঞ্চদশ সংশোধনী, যেটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার 1.5 বছরের মাথায় আসলে পঞ্চদশ সংশোধনীটা আনা হয় জুন 2011 সালে। এর মধ্য দিয়ে সংবিধানকে আসলে কি করা হয়েছে? পঞ্চদশ সংশোধনী কোনো সাধারণ সংশোধনী ছিল না। এটা একটা ভয়াবহ সার্জারি সংবিধানের উপর দিয়ে গিয়েছে। 50টারও বেশি পরিবর্তন আনা হয়েছে। 55-56টি জায়গায় পরিবর্তন হয়েছে, এবং আমি বলবো ওই সার্জারি এত গুরুতর এবং গভীর ছিল। মানে ওপেন হার্ট সার্জারি তো খুবই মানে রিস্কি এবং খুবই মানে সেন্সিটিভ একটা সার্জারি। পঞ্চদশ সংশোধনীর সার্জারি এত ভয়াবহ ছিল, ভয়ানক ছিল, ওইটা সংবিধানের ওপেন হার্ট সার্জারি করে হার্টকেই ফেলে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে আমি মনে করি। ফলে এইরকম একটা বিষয়কে যখন 2024 সালে শেখ হাসিনার সরকার পতনের পর চ্যালেঞ্জ করা হলো, হাইকোর্ট যখন এটাকে একটা হাইব্রিড জাজমেন্ট দিলেন, এবং আমি মনে করি এটা খুবই একটা প্রজ্ঞাপূর্ণ একটা জাজমেন্ট হয়েছে। কারণ পঞ্চদশ সংশোধনীর মধ্যে অনেক হাইলি পলিটিক্যাল ইস্যু আছে। আমরা বিচারপতি খায়রুল হকের সমালোচনা কেন করি, বা আওয়ামী লীগ আমলের সুপ্রিম কোর্টের সমালোচনা কেন করি? কারণ তারা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তাদের যে আলাদা স্বাধীনতা, আলাদা পরিচয়, এটা ভুলে গিয়ে তারা আওয়ামী লীগের বিচারপতি হয়ে গিয়েছিলেন। এই যে সব কিছু যা পলিটিক্যাল, যা সংসদের, তাও জোর করে সুপ্রিম কোর্ট এবং আইন এবং একটা লিগ্যাল প্রক্রিয়ায় সমাধান করার চেষ্টা, যেটা খায়রুল হকের মধ্য দিয়ে শুরু হয়েছে, এই জিনিসটারই তো আমরা সবসময় সমালোচনা করেছি যে সুপ্রিম কোর্টেরও ডিফাইন্ড টেরিটরি আছে, সে পলিটিক্যাল বিষয়ে ইনভলভ হবে না। খায়রুল হক নিজেকে পলিটিক্যাল বিষয়ে ইনভলভ করেছে। খায়রুল হকের যে আমি বলবো আদি পাপ, খায়রুল হকের আদির পাপ তো 2004 সালের সেই জাজমেন্ট, 2005 সালের পঞ্চম সংশোধনী নিয়ে তার জাজমেন্ট, যেখানে খুবই হাইলি পলিটিক্যাল বিভিন্ন কমেন্ট সে জাজমেন্টে করেছে। এর পরের আস্তে আস্তে সময় গড়াতে গড়াতে 2011 সালে তিনি তখন প্রধান বিচারপতি, 2011-তে এসে তিনি 13th অ্যামেন্ডমেন্টকে উনি অবৈধ ঘোষণা করলেন। বাই দ্য ওয়ে 13th অ্যামেন্ডমেন্টের হাইকোর্টের জাজমেন্ট কিন্তু অ্যামেন্ডমেন্টের পক্ষে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এবং সেটাও কিন্তু খুব ডিটেইল জাজমেন্ট, খুবই ভালো যুক্তিপূর্ণ জাজমেন্ট, যে কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেনে নেওয়া সম্ভব, এটা সাংবিধানিকভাবে এটা গ্রহণযোগ্য। খায়রুল হক এবং তার অন্যান্য বিচারপতিরা মিলে সেইখানে 4-3, এমনও না যে এটা খুবই সুপার মেজরিটি জাজমেন্ট ছিল না, 7 জনের মধ্যে 4 জন বলেছে, খায়রুল হকের নেতৃত্বে 4 জন বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। খুবই ক্লোজ ডিফারেন্স। এই যে ওয়ান আপনি কাস্টিং ভোটের ডিফারেন্স, কাস্টিং ভোটের ডিফারেন্সে যখন কোনো কিছু নির্ধারিত হয়, পৃথিবীর ইতিহাসে আমরা জানি এই সিদ্ধান্ত সব সময় কোনো না কোনো বিতর্কের জন্ম দেয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2011 সালে যখন খায়রুল হকের নেতৃত্বে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে, আমার মনে হয় এটা খুবই একটা অদূরদর্শী, প্রজ্ঞাহীন এবং একটা সাংঘর্ষিক একটা সিদ্ধান্ত ছিল। তারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক ইতিহাস বিবেচনায় না নিয়ে অন্য কয়েকটা গ্রাউন্ডে, একাডেমিক গ্রাউন্ডে বিবেচনা করে তারা এটাকে বাতিল করেছেন। এখন যেটা আমি এত বড় ভূমিকা দিলাম যেটা বলার জন্য, এই যে ওপেন হার্ট সার্জারির নামে সংবিধানের হার্টকেই ফেলে দেওয়া, যেটা আওয়ামী লীগ 2011 সালে পঞ্চদশ সংশোধনীর নামে করেছে, সেই জিনিসটা এমন এক পর্যায়ে এখন আছে, এটাকে পুরোপুরি সুশৃঙ্খল এবং সংবিধানে একটা অর্গানাইজড সুবিন্যস্ত পর্যায়ে আনার জন্য একটা সার্বিক সংশোধনী দরকার হবে। ফলে আমার মানে
সংক্ষিপ্ত পর্যবেক্ষণ হলো সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সম্প্রতি ঘোষিত তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অন্যান্য বিষয় সংক্রান্ত যে পঞ্চদশ সংশোধনী জাজমেন্ট, এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই জাজমেন্টে একটা প্রজ্ঞা দেখানো হয়েছে, তারা পলিটিক্যাল বিষয়ের বিচারপতিরা কোনো অবজারভেশন দিতে চাননি এবং জোর করে পলিটিক্যাল বিষয়কে বিচারের আওতায় এনে সুপ্রিম কোর্টে আবার যেটা খায়রুল করেছিলেন সেই রকম বিতর্কের দিকে আবার ঠেলতে দেননি। তারা বলেছেন যে সাংবিধানিকভাবে বিচারযোগ্য এবং সংবিধানের লঙ্ঘনের সঙ্গে যুক্ত এরকম বিষয়গুলোকে আমরা অবৈধ ঘোষণা করলাম, অসাংবিধানিক ঘোষণা করলাম। আরও কিছু বিষয় আছে যেটা জনগণের যে পার্লামেন্ট, প্রতিনিধিদের সমন্বয়ে যে পার্লামেন্ট, সে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। ফলে আগামী সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে একটা পূর্ণাঙ্গ সুবিন্যস্ত রূপ ফিরে আসবে, যেখানে এই প্রত্যেকটা বিষয়কে আসলে সুশৃঙ্খলভাবে বিধিবদ্ধ করতে হবে। মানে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেইটা বাতিল করলো সর্বোচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীতে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে নতুন নির্বাচনকালীন ব্যবস্থা, মানে সরকার বহাল অবস্থায় থাকবে। যে যেটাকে আপনি বলছেন সংবিধানের সার্জারি, 54টা চেঞ্জ করা হলো। সেই পঞ্চদশ সংশোধনীর 5টা ধারা হাইকোর্ট বাতিল করলো 2024 নভেম্বরে। সেটা হাইকোর্টের সেই রায় বহাল রাখলো আপিল বিভাগ। কিন্তু আপনি যে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন অটোমেটিক্যালি রিস্টোরড, কিন্তু 123-এ যেইখানে নির্বাচন কবে হবে সেইটার যে ধারা, পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে মেয়াদ যদি অবসান হয়, মানে সংসদের মেয়াদ যেদিন শেষ হবে তার আগের 90 দিনের মধ্যে নির্বাচন, অর্থাৎ সরকার বহাল থাকা অবস্থায়। কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়েছে মেয়াদ অবসানের পরে 90 দিনের মধ্যে তারা নির্বাচনটি করবেন, সেটি পরে 90 দিন আরও নানান কারণে এক্সটেন্ড করা যাবে। এই মুহূর্তে হাইকোর্ট যে আপিল বিভাগ যে রায়টা বহাল রাখলো তাতে কিন্তু ওই ধারাটা নাই। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকলো, কিন্তু নির্বাচনটা হবে মেয়াদ অবসানের 90 দিনের মধ্যে এই মুহূর্তের অবস্থায়। এটা কি কনফ্লিক্ট হয় না? আপনি জিনিসটা বেশ জটিল হয়ে যাচ্ছে। আমি জিনিসটা খুব সোজা করে দিই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে আসলে কোন বিধানটা, কোন ধারাটা পুনর্বহাল হয়েছে আমি আপনাকে বলি। 2011 সালের আগে, পঞ্চদশ সংশোধনের আগে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারাটা ছিল সেটাই পুনর্বহাল হয়েছে। এবং সেটা কোনটা? সেই ধারাটা হলো 2009-8 যে নির্বাচন হলো, তত্ত্বাবধায়ক সরকারের যে ধারাটা ছিল সেই ধারাটা কোনটা? 2001-এ যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো সেই ধারাটাই পুনর্বহাল হয়েছে। 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের অধীনে যে নির্বাচন হলো সেই ধারাটাই কিন্তু এখন পুনর্বহাল হয়েছে। এখন মজার বিষয় হলো সেই ধারা মোতাবেক নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সময় আছে। এই সময়টা কখন থেকে হিসাব করা হবে? আমরা জানি অনুচ্ছেদ 72 অনুযায়ী সংসদের মেয়াদ হলো সরকার গঠনের পর থেকে পূর্ণাঙ্গ, প্রথম অধিবেশন থেকে পূর্ণাঙ্গ 5 বছর। তো সামনে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেটা কি সরকারের বা পার্লামেন্টের পূর্ণাঙ্গ 5 বছর মেয়াদের পরে, নাকি 5 বছরের মেয়াদ যেদিন শেষ হবে এর আগের 90 দিন? এই নিয়েই তো তর্ক। মজার বিষয় হলো এটা খুব তর্কের বিষয় না। তত্ত্বাবধায়ক সরকারের নীতিটা ফেরত এসেছে, বিধানটা কি হবে এই নিয়ে কিন্তু ইতোমধ্যে বুড়িগঙ্গার জল অনেক গড়িয়েছে। তত্ত্বাবধায়ক অর্থে 2096 যে তত্ত্বাবধায়ক কাঠামো, 2001-এর যে তত্ত্বাবধায়ক কাঠামো, 2008-এর যে তত্ত্বাবধায়ক কাঠামো, মানে 13th অ্যামেন্ডমেন্টের যে কাঠামো, সেটাতে কিন্তু আমরা স্থির নেই। আমাদের গণ অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্টের পতনের পরে গত 2 বছরে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের অধীনে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। একটা ব্যাপক ঐক্যমত্যমূলক একটা প্রক্রিয়া চলেছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার সহ বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর কিছু গুরুতর এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের বিধানে পরিবর্তনের প্রস্তাব আছে। ফলে এখন তো শুধু পঞ্চদশ সংশোধনীর রায় হলো, আপনার আমার এই যে নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল হওয়ার কারণে কবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে পরবর্তী নির্বাচন হবে এই টেনশনটা করার কারণ থাকতো যদি এমন হতো যে আগামী 3 মাস পরে একটা জাতীয় নির্বাচন, তাহলে এই টেনশনটা ঠিক আছে এবং এই তর্কটাও ঠিক আছে। কিন্তু ব্যাপারটা তো তা না। আমাদের বর্তমান সরকার গঠিত হয়েছে মাত্র 6 মাসও এখনো হয়নি। সামনে নির্বাচন হবে 2031 সালে। তার মানে এই মুহূর্তে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা কথা বলছি, এই তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে কোনো বিষয় ইফেক্টিভ হবে যদি আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকে 2031 সালের নির্বাচনে।
কিন্তু আমরা জানি জুলাই জাতীয় সনদ থেকে শুরু করে বর্তমান সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাতে ইসলাম, এনসিপি সহ অন্যান্যরা সহ সাংবিধানিক সংস্কারের একটা বিশাল আয়োজন কিন্তু অলরেডি পেন্ডিং আছে, এবং সংসদীয় দল বলেছে যে তারা খুব দ্রুতই সংবিধান সংস্কার বিষয়ক পদক্ষেপ গ্রহণ করবে। সেটা কমিটি গঠন করে হবে নাকি কমিশন গঠন করা হবে, সেগুলো নিশ্চয়ই আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। সেইখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের এই যে বিধান মেয়াদ অবসানের পরে গঠিত হবে নাকি মেয়াদ অবসানের আগের 90 দিনে গঠিত হবে, এই সব কিছু কিন্তু আলোচনার মধ্য দিয়ে একটা বড় সাংবিধানিক পরিবর্তন এবং সংশোধনের দ্বার প্রান্তে আমরা। ফলে এই সব কিছু ফিক্স হবে ওই সাংবিধানিক সংস্কার এবং সংশোধনী, যেটার জন্য আমরা অপেক্ষা করছি, মানে 18তম সংশোধনীর জন্য। 18তম সংশোধনীর জন্য। আপনি জুলাই সনদের প্রসঙ্গটা আনলেন, তো জুলাই সনদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা ডিটেইল ফ্রেমওয়ার্ক দেওয়া আছে কিভাবে এটা গঠন করা হবে, কিন্তু জুলাই সনদের সেই ফ্রেমওয়ার্ক এত জটিল, মানে আমি অনেকবার পড়ার পরও আসলে আমার মাথায় ঢোকে নাই। আমি জানি না আপনি না এটা ভয়াবহ পুরোপুরি বুঝতে পারছেন কিনা আপনিও। জুলাই সনদের সরকারি যে প্রকাশনা, এটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল আমাদের রাজনৈতিক ইতিহাসে। আপনার সাথে আমি 100% একমত যে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের যে ফ্রেমওয়ার্ক, যে ফর্মুলা দেওয়া হয়েছে, এটা ভীষণ জটিল। এবং যে কোনো সনদ লিখিত দলিল পড়ার একটা সুবিধা হলো দলিলের প্রণেতাদের টেনশন বোঝা যায়। মানে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কি বিষয়ে খুব চিন্তিত ছিল, দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তো এই জুলাই জাতীয় সনদ ড্রাফটিংয়ে যারা জড়িত ছিল, আপনি পুরোটা পড়লে বুঝতে পারবেন তাদের সবচেয়ে বেশি টেনশন ছিল তত্ত্বাবধায়ক গভর্নমেন্টে। এটা কীভাবে বোঝা যায়? অন্য প্রায় সবগুলো প্রস্তাবের মধ্যে শুধু বিষয় এবং প্রস্তাবিত ইস্যুটা আছে, মানে টপিকের সারফেসটা আছে, টপিকের ডিটেইল বিধানটা বলা নাই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে খুব সম্ভবত 16 নম্বর ক্রমিকে আপনি দেখবেন এর আন্ডারে 21টা অনেকগুলো সাবক্লজ, উপঅনুচ্ছেদ, 21টা, মানে হিউজ। এবং এখানে তারা শুধু নীতি বর্ণনা করেননি, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে নতুন ফর্মুলায় গঠিত হবে এটা ডিটেইল তারা দিয়েছেন, একদম ঘন্টা, সময়, দিন হিসাব করে, এবং জিনিসটা খুব জটিলভাবে দিয়েছেন। তো আমার কাছে মনে হয় সংবিধানের কোনো বিধান এইভাবে ঘন্টা বা সময় উল্লেখ করে দেওয়াটা খুবই অসুবিধাজনক। যদি দেওয়া সম্ভব হতো পৃথিবীতে অন্যান্য সংবিধানের জিনিসগুলো এইভাবে থাকতো। সংবিধানে সাধারণত নীতি দিতে হয়, কিন্তু জুলাই জাতীয় সনদের সাথে যারা ড্রাফটিংয়ে জড়িত ছিলেন, আমার মনে হয় তাদের অন্য সকল যোগ্যতা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন নাই। তারা এক একজন জগৎ বিখ্যাত পণ্ডিত এবং তাদের একাডেমিক এবং নন একাডেমিক পাণ্ডিত্য সর্বজন স্বীকৃত, এবং আমিও তাদের প্রতি খুবই শ্রদ্ধাবান। কিন্তু তাদের সাংবিধানিক জ্ঞান, অভিজ্ঞতা এবং দীর্ঘ প্র্যাকটিসের কোনো ইতিহাস আছে, এইটা কিন্তু মেনে নেওয়া খুব কঠিন হবে। আচ্ছা, আমরা জুলাই সনদের সেই ফ্রেমওয়ার্কের পোস্টমর্টম একটু পরে করব, কিন্তু জুলাই সনদ কি সংসদ মানতে বাধ্য? আচ্ছা, খুবই সহজ উত্তর দেওয়া সম্ভব। সেটা হলো যে সংসদ কি মানতে বাধ্য। তো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আসলে সংসদ কি। সংসদ হলো আইন প্রণেতা বা আইন সৃষ্টিকারী একটা প্রতিষ্ঠান। সংসদ আইন তৈরি করে, আইন বানায়। তো যিনি আইন সৃষ্টিকারী, আইন প্রণেতা, তিনি কিন্তু আসলে যে কোনো আইনকেই বাতিল এবং নতুন আইন প্রণয়নের ক্ষমতা রাখেন। ফলে বাংলাদেশের জাতীয় সংসদ শুধু একটা জিনিসই মানতে বাধ্য, সেটা হলো যে দলিল অনুযায়ী খোদ সংসদের সৃষ্টি, খোদ সংসদকে সৃষ্টি করেছে যে দলিল, সংসদ শুধু সেই দলিলকেই মানতে বাধ্য। অন্য কোনো দলিলকে সে সুপ্রিমলি মানতে বাধ্য না। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে। তো আমি তো অনেক বড় দাবি করলাম যে খোদ সংসদকে সৃষ্টি করেছে আবার কে? সংবিধান। বাংলাদেশে নির্বাহী বিভাগ, এটা সংবিধানের সৃষ্টি। সংসদ, আইন বিভাগ, এটা সংবিধানের সৃষ্টি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ, এটা সংবিধানের সৃষ্টি। সংবিধানের চতুর্থ ভাগ, পঞ্চম ভাগ এবং ষষ্ঠ ভাগে এই তিনটে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বর্ণনা দেওয়া আছে। সংসদ শুধুই সংবিধানকে মানবে, অন্য কিছু মানতে সে বাধ্য না। কিন্তু সেই সংসদ তো সংবিধানও সংস্কার করে। আমি এটাই বলছিলাম যে এর অর্থ কি? এর অর্থ হলো দুটো। সেটা হলো যে খোদ সংসদ তো সংবিধানকে সংস্কারও করতে পারে,
ফলে সে মানতে বাধ্য, এর অর্থ কি? সে তো সংস্কার করে এটাকে বদলেও ফেলতে পারে। তো এইটা নিয়ে একটা ঐতিহাসিক খুব ইন্টারেস্টিং তর্ক আছে। এই তর্কটা ইন্ডিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডায় আছে, ইউএসএতে আছে, এটা ফ্রান্সে আছে, এটা জার্মানিতে আছে, এটা বাংলাদেশেও আছে। তো এক এক দেশ এক এক সময়ে এই তর্কের সম্মুখীন হয়েছে যে সংসদ সংবিধানের কতটুকু সংস্কার করতে পারে, কতটুকু সংশোধন করতে পারে। তো বাংলাদেশে এই প্রশ্ন যখন আসলো, এগেইন অষ্টম সংশোধনী মামলায় এই তর্ক উঠেছিল। 1989 সালে এই তর্কের একটা চূড়ান্ত ফয়সালা আমাদের সুপ্রিম কোর্ট করেছে। সেটা হলো যে সংবিধানের সংশোধন বিষয়ে সংসদের ক্ষমতা অবারিত, চূড়ান্ত এবং প্রশ্নাতীত। সে যে সংশোধন করতে পারবে এই বিষয়ে তার কোনো বাধা নাই, কিন্তু খোদ সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার আছে, একটা মৌলিক কাঠামো আছে। এই কাঠামোগত নীতিগুলোকে সে ধ্বংস করতে পারবে না। বাস একটা অসাধারণ একটা ফর্মুলা আমার মনে হয় সুপ্রিম কোর্ট দিয়েছে। এবং এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট 1989 সালে যখন এই ফর্মুলাটা দেয়, এটা এমন কোনো ইউনিক ফর্মুলা ছিল না যে পৃথিবীর অন্য কোনো দেশ জানতো না। পৃথিবীর অনেক দেশের সুপ্রিম কোর্ট এই ফর্মুলা ফলো করেছে। বেসিক স্ট্রাকচার মানে কি? যেমন একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে বোঝানো হয় যে বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতান্ত্রিক রাষ্ট্র মানে এখানে রাজা বা রানী থাকতে পারবে না, এখানে রাজার পুত্র রাজা হতে পারবে না, রাজার কন্যা রানী হতে পারবে না, এখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হবে। এটা একটা অন্যতম বেসিক স্ট্রাকচার আমাদের সুপ্রিম কোর্টের মতে। এখন সংসদে যেহেতু সংবিধান সংশোধনের ক্ষমতা আছে, সে কি বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করতে পারবে? ভেরি ইন্টারেস্টিং তর্ক, বাট খুবই ভ্যালিড, খুবই যৌক্তিক তর্ক। না, পারবে না। সুপ্রিম কোর্টের কথা হলো যে সংসদকে যে সংশোধনীর ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা কয়েকটা গুরুত্বপূর্ণ নৈতিক মানে সাংবিধানিক প্রিন্সিপাল দ্বারা সীমাবদ্ধ। এর মধ্যে সভরেন্টি একটা, এই গণতন্ত্র একটা, গণতন্ত্রকে চেঞ্জ করে রাজতন্ত্র করা যাবে না এরকম। বাট এছাড়া বিভিন্ন বিধানিক পরিবর্তন, কোনো কিছুকে মোর এফিশিয়েন্ট করা, কোনো কিছুকে মোর ট্রান্সপারেন্ট করা, কোনো কিছুকে মোর ইফেক্টিভ করা, এইসব করার জন্য কিন্তু সংশোধন করতে পারবে। আমি একদম লাস্টের কথায় চলে আসি আপনার জুলাই চার্টার বিষয়ে। তো জুলাই জাতীয় সনদ একটা বাংলাদেশের জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত একটা সনদ। এই সনদের ক্যারেক্টারিস্টিক্সটা আমি আপনাকে বলি। আমরা তো মানে অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। জুলাই জাতীয় সনদ তো আসমান থেকে পড়েনি, হঠাৎ করে কেউ এটা জোর করে নিয়ে আসেনি। জুলাই জাতীয় সনদের পেছনে গত মানে আওয়ামী লীগের ফেসিবাদী কাঠামো পতনের আগের 17-18 বছরের দীর্ঘ এবং ভয়াবহ অন্ধকার একটা সময়ের রাজনৈতিক অঙ্গীকার এবং রাজনৈতিক আন্দোলনের একটা ইতিহাস আছে জুলাই সনদের পেছনে। জুলাই সনদের পেছনে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের শহীদরা, জুলাই আগস্ট আন্দোলন এবং অভ্যুত্থানের এক, আমি বলবো মহাকাব্যিক এক উপাখ্যান এই সনদের সাথে জড়িত আছে। এবং এইগুলোকে বেস করে এবং ব্যাকগ্রাউন্ড করে তো জুলাই সনদ হয়েছে। জুলাই সনদের গ্রহণযোগ্যতা, জুলাই সনদের মান্যতা, জুলাই সনদের যে কেন্দ্রিকতা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আইনি একটা অবস্থান আছে। সেটা কি? প্রতিজ্ঞা, প্রমিস, প্রিন্সিপাল। জুলাই সনদে আমরা সকল রাজনৈতিক দল, ফেসিবাদী যে এলিমেন্টগুলো তারা ছাড়া যে রাজনৈতিক দলগুলো, তারা বসে আলোচনার মধ্যে দিয়ে, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক প্রসেস, বসে আলোচনার মধ্যে দিয়ে একটা সনদ প্রণয়ন করেছে। এই সনদে বর্ণিত নীতিগুলো পরবর্তী সরকারগুলো মানতে বাধ্য, নাম্বার 1। নাম্বার 2, এই মানার পরিধি কী হবে, এর স্ট্রাকচার কী হবে, এটা কিন্তু সনদে বলা আছে। মানতে বাধ্য যে বলছেন, সেই বাধ্যতার আইনি ভিত্তি কি? আমি বলছি, আইনি ভিত্তি হলো যে সম্মতি। যেমন এই বর্তমান সরকার ক্ষমতায় আছে, তার এই সরকারের আইনি ভিত্তি কি? নির্বাচন। 12ই মার্চ আমাদের যে ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচন হলো, 17ই ফেব্রুয়ারি সরকার গঠিত হলো। তো তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং বিএনপি সরকার গঠন করলেন কিসের ভিত্তিতে? একটা নির্বাচনের ভিত্তিতে। নির্বাচন মানে কি? সম্মতি। মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ভোটার, তারা সম্মতি প্রদান করেছেন যে তুমি আমার জনপ্রতিনিধি হও। জুলাই সনদ যে মানতে বাধ্য, বা জুলাই সনদের যে কার্যকারিতা এবং এর যে প্রাসঙ্গিকতা বললাম, এর ভিত্তি কি? সম্মতি। কারণ তখন ফেসিবাদী কাঠামোকে পতন ঘটিয়ে আমরা সকলে মিলে এই সনদ প্রণয়ন করেছি। কিন্তু সংবিধানে যখন বলা হয় যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, মানে সার্বভৌম যদি হয় সেটা জনগণ, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে সংবিধান, সেই জনগণের ভোটে নির্বাচিত যে সরকার সংসদে বসেছে, তাকে কি অন্য কোনো কিছু দিয়ে বাধ্য করা যায়? উত্তরটা মিক্স। তাকে
আপনি যদি এরকম অনির্দিষ্ট প্রশ্ন করেন, তাকে অন্য কিছু দিয়ে বাধ্য করা যায় কিনা, উত্তর হবে না, তাকে অন্য কিছু দিয়ে বাধ্য করা যায় না। কিন্তু প্রশ্নটা যদি আরও সুনির্দিষ্ট হয় যে সার্বভৌম জনগণের প্রতিনিধি রূপে বর্তমান যে সরকার এবং যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদকে প্রভাবিত করা এবং এই সংসদের উপরে প্রভাব বিস্তারের জন্য জুলাই সনদের কার্যকারিতা কতটুকু, এটা আরও মোর সুনির্দিষ্ট প্রশ্ন। সেই ক্ষেত্রে বলবো তাকে বাধ্য করা যাবে। এই বাধ্য করার ফর্মুলাটা আমি আপনাকে বলি। যতগুলো দল মিলে জুলাই সনদ প্রণয়ন করেছে, 34টা না? পরে 30টা ছিল আর কি। আচ্ছা, ঐকমত্য কমিশন। আচ্ছা, যতগুলো দল মিলে জুলাই সনদ প্রণয়ন করেছে তার মধ্যে একটা দলই তো এখন সরকার গঠন করেছে। তার মানে জুলাই সনদে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেই একটা বৃহৎ দল সরকার গঠন করেছে। এই দলের কিন্তু সুনির্দিষ্ট প্লেজ আছে, প্রতিজ্ঞা আছে এখানে। সনদের প্রত্যেকটা, মোট 84টা তো প্রস্তাব, এর মধ্যে সংবিধান সংক্রান্ত আছে 47টা বা 48টা। এই সংস্কারগুলো সম্বন্ধে ওই দলের এখন যারা সরকারে আছে তাদের সুনির্দিষ্ট অবজারভেশন আছে, এবং সনদটা কিন্তু কোয়াইট ফ্লেক্সিবল ইন দ্য সেন্স দ্যাট ওখানে বলা হয়েছে যে ওই বিষয়ে দলের নির্বাচনী ইশতিহারে যদি কোনো কিছু থাকে সেটাকেও প্রাধান্য দেওয়া যাবে। সেক্ষেত্রে বিএনপি নির্বাচনী ইশতিহার আছে, খুবই ডিটেইল এবং খুবই ভালো একটা ইশতিহার, তাদের 31 দফা। এই লাইন নিয়েও কিন্তু এই ঐকমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল তাদের মধ্যে কিন্তু আবার ঐক্যে ফাটল আছে। কারণ এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই লাইনটি রাতের আধারে গিয়ে জোর করে ঢোকানো হয়েছে, এবং নোট অফ ডিসেন্টের কথা যেগুলো বলছেন সেই নোট অফ ডিসেন্ট না থাকা সাপেক্ষে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং জামাতে ইসলাম একাধিকবার বলেছে যে নোট অফ ডিসেন্ট, যদিও তাদের নিজেদেরই নোট অফ ডিসেন্ট আছে অসংখ্য, পরে তারা নোট অফ ডিসেন্ট সহই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি কিন্তু নোট অফ ডিসেন্ট মানে নাই। আবার আমরা যেটা দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেখানে নোট অফ ডিসেন্টের কোনো ইস্যু নাই। বিএনপির নোট অফ ডিসেন্টের কথা তো আমরা জানি। এখন তাহলে প্রিভিল করবে কোনটা? আর জুলাই সনদ আইনি ভিত্তি যে সম্মতি বলছেন, নির্বাচনে ভোটটাও তো একটা সম্মতি। জুলাই সনদ যখন হয় তখন তো কেউ নির্বাচিত প্রতিনিধি ছিল না, রাজনৈতিক দল ছিল। সেইটা অধিকাংশ মানুষের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এইটার আইনি ভিত্তি কোথায় পাবে? না, এখানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। জুলাই সনদের আইনি ভিত্তির সম্মতি কোথায়? যারা এটা প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন তারা কার সম্মতি নিয়েছেন? কোন নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিলেন? না, কোনো নির্বাচন হয়নি, তারা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত ছিলেন না। এবং সেটার আইনি ভিত্তি জনসম্মতি, মানে সেটা আইনি ভিত্তি গণ অভ্যুত্থান, এতে কোনো সন্দেহ নাই। বাট যে কোনো গণ অভ্যুত্থানকেও কিন্তু পরবর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে লিগালাইজ করতে একটা লিগালাইজ বা এক ধরনের ফর্মাল একটা স্ট্রাকচারে আসতে হয়, যেটা নির্বাচন। সেটা জুলাই সনদের সঙ্গে যারা জড়িত ছিলেন তখন সেটা হয়নি। কিন্তু এটুকুই পুরো সনদের প্রণয়ন প্রক্রিয়া এবং পুরো সনদের কাজকে কিন্তু অবৈধ বা বাতিল করে দেয় না। এখানে ব্যাপার হলো কি, কোনো একটা জিনিসকে আমরা যদি এর পূর্ণাঙ্গ কাঠামোগত দিক দিয়ে বিবেচনা করি তাহলে আমাদের জিনিসগুলোর জটিলতা কম হয়। যেমন জুলাই সনদের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা যে একটা প্রস্তাব, সনদ শব্দটার মধ্যেই কিন্তু আছে। সনদ মানে হলো আমরা সকলে ঐক্যমত্যের ভিত্তিতে একটা প্রস্তাব গ্রহণ করলাম, যার মধ্যে আমাদের আছে। এই ঐক্যমত্যের মধ্যেও কিন্তু নোট অফ ডিসেন্ট এবং অন্যান্য বিষয় আছে। এখন কে কোন দল কি বলতেছে এগুলো খুব ইন্টারেস্টিং। রাজনৈতিক মাঠে এই সব কথাই আমাদের শুনতে হবে, কিন্তু রাত শেষে আমার কাছে দলিল তো এটা, এবং এই দলিলে যা আছে এর বাইরে যে কেউ একটা রাজনৈতিক বক্তব্য দিতে পারে, কিন্তু সেটার উপরে তো আর কাজ করা যাবে না, কাজ করতে হবে দলিলের উপরে, যেটা সবার সাইন এখানে এসেছে। এখন তারা নির্বাচিত ছিল না, এইটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা খুব ইন্টারেস্টিং। তারা জানতেন তারা নির্বাচিত না, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, তারা জানতেন যেহেতু আমরা নির্বাচিত না, এই সনদকে আইনি এবং বাধ্যতামূলক মর্যাদা দেওয়া কঠিন, এটা পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হবে। এটা তারা জানতেন, তারা সচেতন ছিলেন। এই জন্য তারা খুব চমৎকার একটা আইনি একটা মানে প্রক্রিয়া উদ্ভাবন করলেন, এবং আমি মনে করি এটা খুব ব্রিলিয়ান্ট একটা আইডিয়া ছিল। যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তারা এটা খুব দক্ষতার সঙ্গে করেছেন। সেটা কি করেছেন? প্রথমে একটা জুলাই ঘোষণা জারি করেছেন। তো ঘোষণা একটা নিতান্তই কতিপয় নীতিসমূহের একটা আওয়াজ হলো। তারপরে তারা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করলেন, যে সনদে ঘোষণার নীতিসমূহের আলোকে ব্যাপক সংস্কারের প্রস্তাব সহ এবং অন্যান্য মানে কমিশনের যে প্রস্তাবগুলো ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় প্রস্তাবগুলো নিয়ে একটা জাতীয় সনদ তৈরি হলো। এই সনদকে আবার দুইটা মানে লিগ্যাল অ্যাঙ্গেলে ওনারা এর ভিত্তি দেওয়ার চেষ্টা করলেন। একটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ করলেন, একটা
আদেশ করলেন একটা, আর হলো গণভোট একটা অধ্যাদেশ করলেন। ঠিক আছে? তো এই দেখেন এই দুইটা আইনি ভিত্তির গুরুত্ব কোথায়। একটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। আদেশ কিন্তু বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে বর্তমানে কোনো আইন না। একমাত্র রাষ্ট্রপতির আদেশ হলো যে মানে অধ্যাদেশ হলো আইন, বাট আদেশ নামে আলাদা ক্যাটাগরি কিন্তু আমাদের আইনে বর্তমানে নাই। এই আদেশ শব্দটা তারা যে চুজ করেছেন, এটার একটা উদ্দেশ্য ছিল এটা যেন পরবর্তী সংসদের অ্যাপ্রুভালের জন্য আটকে না থাকে। আদেশ মানে এটা জেনারেলি এটা বহালি থাকবে, এটা একটা আদেশ তারা জারি করলেন। আর একটা হলো অধ্যাদেশ, যেটা গণভোট সংক্রান্ত, এবং গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিন্তু পরিপালন হয়েছে। পরবর্তীতে গণভোট যখন হয়ে গেছে, অধ্যাদেশটার আর তখন প্রায়োগিক মূল্য নাই, ফলে সংসদ এটাকে করেনি, যেটা খুবই মানে সেটা রেটিফাই করার দরকার ছিল না, কারণ এটা অলরেডি, হ্যাঁ, এবং এটা দ্বারা গণভোট প্রশ্নবিদ্ধ হয় না, মানে এর কোনো বৈধতা প্রশ্নবিদ্ধ হয় না, অসুবিধা নেই। এখন জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেসব বিষয়ে যে সরাসরি কনস্টিটিউশনাল ইনক্লুশন সম্ভব না। আপনার মনে আছে এই তর্ক উঠেছিল যে ইন্টারিম গভর্নমেন্টেই সরাসরি সংবিধান সংশোধন করে জুলাই সনদকে সেখানে ইনক্লুড করে দেওয়া হবে। কথা হলো জিনিসগুলো যে আলোচনা হয়নি বা চিন্তায় ছিল না, বা এটার সবচেয়ে কার্যকর পদ্ধতি কি সংবিধানে অন্তর্ভুক্ত করার, এই টেনশন যে তাদের মধ্যে ছিল না তা না, তাদের মধ্যে ছিল। এবং তখন জাতীয় ঐক্যমত্য কমিশনের কেউ বলেছিলেন যে সরাসরি তারাই সংবিধান সংশোধন করে এগুলো অন্তর্ভুক্ত করে ফেলবেন, যেটা প্রমাণ করে আসলে সংবিধান এবং সাংবিধানিকতা নিয়ে অন্য জ্ঞান এবং পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন নেই, বাট সংবিধান বিষয়ক পাণ্ডিত্যে তাদের অভাব ছিল। তো ওইটা পারা যায় না, তারা পারেননি, কিন্তু সরাসরি সংবিধান সংশোধন তারা করতে পারেননি। এবং এইটা আমি ধন্যবাদ জানাবো, এবং আমি বলবো যে তাদের এই দূরদৃষ্টির প্রশংসা করতে হয় যে তারা জানতেন যে সংবিধান জাতীয় সংসদ ছাড়া সংশোধন করা যায় না। তো এই যে সংবিধানে সংশোধন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে যে অন্তর্ভুক্ত করতে হবে, এর একটা জাতীয় প্রতিজ্ঞা দরকার ছিল। জুলাই সনদ সেই জাতীয় প্রতিজ্ঞা উইথ নোট অফ ডিসেন্ট এবং নির্বাচনী ইশতেহারের যে ফুটনোট আছে, সেটা সহ যে কোনো দল যে সরকার গঠন করবে, সংসদে সর্ববৃহৎ হবে, তারা ওইটার আলোকে সংবিধান সংশোধন করবে। এখনো পর্যন্ত এই পজিশনে আমি কোনো বিরোধ বা বিতর্ক দেখি না। কিন্তু এই বিতর্কের কি শুরু হলো যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, কেয়ারটেকার না, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই আদেশ জারি করা যায় কিনা এ নিয়ে তো খোদ সংসদে কথা হয়েছে। হ্যাঁ, মানে আপনি বলছেন যে আদেশ শব্দটা চুজ করা হয়েছে যাতে এটা সংসদের প্রায়র অ্যাপ্রুভালের জন্য, লেটার অ্যাপ্রুভালের জন্য ওয়েট না করতে হয়। কিন্তু এইটা কি আদৌ অ্যাপ্রুভ? না, এই অ্যাপ্রুভালটা আসলে গণঅভ্যুত্থানের মানে স্পিরিট থেকে এসেছে। আমার কথা হলো, দেখেন আমরা সাধারণত না, কিন্তু আপনি বলছিলেন না যে সংসদ শুধুমাত্র সংবিধান ওই একটা দলিলই মানবে, জুলাই সনদ তো সংবিধানে নাই, তাহলে এই সংসদের কি জুলাই সনদ মানার বাধ্যবাধকতা আছে? শোনেন, বর্তমানে সংসদে যারা বসছেন তারাই তো জুলাই সনদ প্রণয়ন করেছেন। তো জুলাই সনদ মানে বর্তমান সংসদ মানবে কিনা এই প্রশ্ন তো ওঠে না, অবশ্যই মানবে, কারণ যারা সংসদে এখন আছেন তারাই জুলাই সনদ প্রণয়ন করে। মানে নাই তো জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদের শপথ একই দিনে হওয়ার কথা ছিল, সেটা তো বিএনপি নাই, তাহলে কি তারা জুলাই সনদ ভায়োলেট করলো? না, ভায়োলেট করেনি, কারণ সংবিধান সংস্কার পরিষদ এবং শপথ বিষয়ে বিএনপির অনৈক্য ছিল, তাদের ডিসেন্ট ছিল। ওই ডিসেন্টগুলো তখন, এবং এগেইন আমরা সব কিছুকে মানে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে, বহু পরে, 6 মাস, 1 বছর, 50 বছর, 100 বছর পরে আমরা যখন আলোচনা করি, আমরা ওই সময়ের যে উত্তেজনা, অনিশ্চয়তা, যে বিরোধগুলো, ওইগুলোর তখন আজ ছাড়াই আলোচনা করি, মনে হয় যেন সব কিছু খুব স্বাভাবিকভাবে ঘটেছে। কোনো কিছু স্বাভাবিকভাবে ঘটেনি। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা কী হবে, মানে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ আধা মানে হাইব্রিড পার্লামেন্ট হবে, মানে আধা সংসদ আধা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু বিএনপির শুরু থেকে আপত্তি ছিল। কারণ বিএনপি অ্যাটলিস্ট সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তো খুবই পোর খাওয়া এবং খুবই একটা দীর্ঘ অভিজ্ঞতার দল, এবং সেখানে নেতৃবৃন্দরাও খুবই সিনিয়র এবং অভিজ্ঞ নেতৃবৃন্দ। তারা জানতেন জুলাই জাতীয় সনদকে সরাসরি পরবর্তী পার্লামেন্টের উপরে বাধ্যতামূলক এবং সংবিধানে সংশোধন করে ডাইরেক্ট ঢুকিয়ে দিতে হবে, এই জিনিস সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য না। এটা ভবিষ্যতে যে কোনো সময় চ্যালেঞ্জ হবে এবং এর বৈধতা তখন প্রশ্নের সম্মুখীন হবে। ফলে তারা কিন্তু এটাতে রাজি ছিল না। কিন্তু কোনো একটা মিডল পয়েন্টে আসতে হয়েছে, এবং এটা গণতন্ত্রের সবচেয়ে বড় মানে সৌন্দর্য। শেখ হাসিনার সবচেয়ে বড় ত্রুটি কী ছিল? তার একটা নিজস্ব আওয়ামী অবস্থান ছিল,
বাংলাদেশের অন্যান্য দলসমূহ, সেটা জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন না, তাদের একটা অবস্থান ছিল। কিন্তু বিএনপি আর কোনো শেখ হাসিনার কোনো বিষয়ই কোনো মিডল পয়েন্টে আসতে রাজি ছিল না, যেটা ডেমোক্রেসিতে দরকার হয়। বিএনপি আমার মনে হয় জুলাই সনদ সম্বন্ধে একটা মিডল পয়েন্টের অবস্থান নিয়েছে। সেটা কি, নির্বাচন হতে হবে, নির্বাচন ছাড়া আমরা কোনো কিছুর বৈধতা পাচ্ছি না, সরকার এবং সংসদ গঠিত হতে হবে, আদারওয়াইজ বৈধভাবে রাষ্ট্র পরিচালনা করা যাচ্ছে না, এবং সেটার মধ্য দিয়ে আমরা যে জাতীয় প্রতিজ্ঞার সনদ, জুলাই সনদ তো একটা জাতীয় প্রতিজ্ঞার সনদ, এই সনদে বর্ণিত নীতিসমূহ এবং প্রস্তাবসমূহ একটা সাংবিধানিক কাঠামোতে সংবিধানে অন্তর্ভুক্ত করব। এই অন্তর্ভুক্তকরণের প্রসেসটা নিয়ে বিতর্ক আছে। কেউ বলতেছে এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে আলাদা একটা শপথ নিয়ে করতে হবে। বিএনপি এখনো পর্যন্ত অবস্থান নিয়েছে যে না, সংবিধান সংস্কার মানে পরিষদ হিসেবে আলাদা ঘোষণা দেওয়া দরকার নাই, শপথ নেওয়া দরকার নেই, বরং সেটা কনফ্লিক্টিং হবে, ভবিষ্যতে সাংবিধানিক কিনা সেটা নিয়ে তর্ক উঠবে। আমরা সরাসরি সংসদের যে সার্বভৌম ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্য দিয়ে এই পুরো কাজটা করতে পারবো। আমার মনে হয় এটা সাবস্টেন্স নিয়ে বা মৌলিক ভিত্তি নিয়ে বিতর্ক না, বিতর্কটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক সবসময় সহজ সমাধান করা। শুধু উভয় পক্ষ বা সকল পক্ষকে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে কিনা সেটি নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের যে সচিবালয়, যে বিচার বিভাগ আলাদা করা, সেইখানে যে জুলাই সনদের প্রস্তাবনা, সেটা নিয়ে কিন্তু বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেই সংক্রান্ত যে অধ্যাদেশ এবং সেটি বাস্তবায়নও হয়েছিল সেটি কিন্তু বিএনপি বাতিল করেছে। এই বিষয়ে আমি মাননীয় আইনমন্ত্রীর যে বক্তব্য, সেটার উপরে এখনো পর্যন্ত আমি নির্ভরতা রাখতে চাই। উনি বলেছেন যে কাঠামোতে সচিবালয়টা প্রতিষ্ঠিত হয়েছে, আপনি এটা মানবাধিকার কমিশন আইন নিয়েও বলতে পারেন একই কথা, এই বিষয়ে তাদের আরও অধিকতর মানে ডেভেলপড একটা চিন্তা হয়তো আছে, স্ট্রাকচারের চিন্তা আছে, যেটা সহ তারা করবেন। তো এইটাই যদি অবস্থান এখনো পর্যন্ত হয়, আমি মনে করি আমাদের একটু ধৈর্য ধরে জিনিসটার জন্য অবশ্যই অপেক্ষা করা উচিত, বোঝা উচিত। কারণ তারা বিচার বিভাগের স্বাধীনতা এবং আদালতের স্বাধীনতা, বিচারকদের স্বাধীনতা, বিচার বিভাগীয় সচিবালয়ের প্রয়োজনীয়তার কোনো নীতিগত অবস্থান থেকে কিন্তু বিএনপি সরে আসেনি। ইভেন যখন অধ্যাদেশ বিএনপির নির্বাচনী ইশতেহারে তাদের 31 দফায় পরিষ্কার আছে যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় থাকবে। এখন এই সচিবালয়ের কাঠামোগত ভিত্তি এবং এর ফাংশনাল এক্সিস্টেন্সের বিষয়ে একটা সরকারি দলের, সংসদীয় দলের ভিন্ন কাঠামোগত চিন্তা থাকতে পারে, এবং সেটাই আইনমন্ত্রী মহোদয় বোধহয় বোঝাতে চেয়েছেন, এবং আমার মনে হয় সেটার জন্য অপেক্ষা করা উচিত। বিএনপিকে এখনো পর্যন্ত এই জন্য তারা এটা মানেনি, কারণ ওই স্ট্রাকচারটা আসলে তো আগের সরকারের করে দিয়ে যাওয়া স্ট্রাকচার নিয়ে বিতর্ক থাকতে পারে এগেন না। কিন্তু বিরোধী দলের তো আপত্তিই হলো এখানে যে আপনি বলছেন এটা জাতীয় প্রতিজ্ঞার একটা সনদ, এবং সেই জাতীয় প্রতিজ্ঞা থেকে তো বিএনপি কার্যত সরল। তাইলে আসলে জুলাই সনদ মানার বাধ্যবাধকতা কোথায় থাকে? বাধ্যবাধকতা না মানার সবচেয়ে বড় লক্ষণ তৈরি হবে তখনই যখন নতুন সংবিধান সংশোধনের জন্য যে কমিটি, 18তম সংশোধনের জন্য যে কমিটি বা পরিষদ যাই গঠন করা হোক, সেইখানে জিনিসগুলো জুলাই সনদের, এবং সেখানে এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন সহ অন্যান্য আসবে, গুম কমিশনের রিপোর্ট সবগুলো আসবে। সেইখানে আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো এবং সবচেয়ে প্রভাবশালী যে তিনটা অংশ এখন আছেন, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, তারা কিভাবে এই জুলাই জাতীয় সনদ কিন্তু এখনো পর্যন্ত খুবই অসাধারণ এবং খুবই গ্রহণযোগ্য বৈধ একটা দলিল, কিন্তু এর যে স্পিরিট এবং প্রস্তাব কিভাবে সাংবিধানিক ভাষায় রূপান্তরিত করা হয় এবং 18তম সংশোধনীতে সেগুলোকে গ্রহণ করে বর্তমান সংবিধানের শরীরে প্রবিষ্ট করা হয়, এইটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। মানে কিন্তু ওই সময় না আসা পর্যন্ত আমরা ঠিক বিএনপি, না সেটা তো ধরেন অপেক্ষা করতেই হবে, এই দোষ দেওয়া যাবে না যে তারা জুলাই সনদ মানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংসদের যেহেতু এখন বিএনপি 2/3 মেজরিটি আছে, এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদের যে সাংবিধানিক ক্ষমতা, তা দিয়ে সংসদ তো চাইলে যে কোনো রকম ভাবেই আইন প্রণয়ন করতে পারে, সেইটার তো কোনো বৈধতার প্রশ্ন উঠবে না। না, সাংবিধানিক বৈধতার প্রশ্ন উঠবে না, কিন্তু সেটা আপনি কেন বলছেন? মানে এটার মানে বিএনপি যদি জুলাই সনদ, আমি ধরে নিলাম জুলাই সনদটা তারা এক পাশে রেখে নিজেদের মতো আলোচনা করে আবার সংবিধান সংস্কার করলো অষ্টাদশ সংশোধনী, সেটা বিরোধী দল হয়তো মানলো না, কিছু মানলো না, কিন্তু সেটার তো কোনো সাংবিধানিক বৈধতার অভাব থাকবে না। বাট আমরা এই কাল্পনিক
চিন্তা করার তো দরকার নেই, কারণ বিএনপি এখনো পর্যন্ত আমার জানা মতে কোনো আলোচনায় কোথাও বলেনি তারা জুলাই সনদকে পাশে রেখে কাজ করবে। না, তারা বরং বলেছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা পালন করবে, এই পালন। কয়েকদিন আগেই বলেছে। কিন্তু বিরোধী দল তো সেটা মানছে না। বিরোধী দল তো প্রতিনিয়তই বলছে জুলাই সনদ ইতিমধ্যেই ভায়োলেট করেছে সরকার। বিরোধী দল শব্দটার মধ্যেই তো আসলে একটা বিরোধিতার ব্যাপার আছে। এখানে আমরা কোনো দলের পক্ষে না গিয়েও বলতে পারি বিরোধী দল এই কথাগুলো তো শূন্য থেকে বলছে না, বিরোধী দলের বলারও কারণ আছে। তারা দেখেছে যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেভাবে ছিল সেভাবে হয়নি, বিচার বিভাগ সচিবালয়, সুপ্রিম কোর্টের জাস্টিস গুম সংক্রান্ত অধ্যাদেশ। তো এটা পলিটিক্যাল এই প্রতিবাদ এবং এই জিনিসগুলোকে নোট করে রাখা তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমার এখানে প্রক্রিয়াগত ব্যাপারটা আমি মানে রাজনৈতিক ভাষ্যে তো আসলে অনেক কিছু বলা যায়, আমি নিজে তো আর রাজনীতিবিদ না, আমি সংবিধান বুঝি এবং আইন বুঝি। জুলাই সনদে খুবই গুরুতর সাংবিধানিক প্রস্তাবের বিধান আছে এবং আমাদের গণ অভ্যুত্থানের বৈধতা, গণ অভ্যুত্থানের স্পিরিট, ফেসিজমের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, ঐতিহ্য, অর্জন, এই সব কিছুর একটা সলিড অর্জন যদি আমরা ইতিহাসের খাতায় লিখাতে চাই, এই জুলাই সনদের আলোকে আমাদেরকে খুব গুরুতর একটা সাংবিধানিক পরিবর্তন আনতে হবে। বিএনপি সেই পথে অগ্রসর হচ্ছে। এই অগ্রসর হওয়ার পথ থেকে তারা বিন্দুমাত্র এখনো বিচ্যুত হয়নি, এরকম কোনো লক্ষণও তারা দেখায়নি। ফলে আমাদের উচিত হবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সেই পরিকল্পনা এবং সকল দল মিলে সংবিধানে কি ধরনের পরিবর্তন জুলাই সনদের আলোকে তারা আনে, সেগুলো নিয়ে কি কাজ হচ্ছে ভবিষ্যতের জন্য অপেক্ষা করা, জিনিসটাকে বিতর্কিত না করা, এবং বিশেষ করে পলিটিক্যাল হাইটোন দিয়ে জুলাই সনদ কেউ মানছে না, অলরেডি জুলাই সনদ পরিত্যক্ত হয়েছে, এইসব কথার মধ্য দিয়ে এর গুরুত্ব এবং এর ওজনকে যেন নষ্ট না করা হয়। কিন্তু সংসদে কিন্তু সরকার দল থেকেই বলা হয়েছে যে নির্বাচনটা যাতে হয় সেই জন্য আমরা অনেক কিছু মেনে নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই আলোচনাও তো আছে। আরেকটা বিতর্ক যেটা উঠছে, সংসদ কি সার্বভৌম? সংবিধানের কোথাও তো লেখা নাই যে সংসদ সার্বভৌম। আচ্ছা, সংসদ সার্বভৌম অবশ্যই। কেন সার্বভৌম জানেন? কারণ হলো জনগণ সার্বভৌম। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে যেটা বোঝায় এর রাজনৈতিক কর্তৃত্বের অলঙ্ঘনীয়তা, এটাকে সার্বভৌমত্ব বলে। তো একটা রাষ্ট্রের রাজনৈতিক কর্তৃত্বের অলঙ্ঘনীয়তার ধারককে জনগণ, সেই জনগণ যাদেরকে নির্বাচিত করে তাদের প্রতিনিধি রূপে একটা হাউসে পাঠায়, সেই হাউসের নাম আমরা দিয়েছি জাতীয় সংসদ, ইংরেজিতে বলে হাউস অব দ্য নেশন। এইখানে যারা বসে, এই হাউস, এই জাতীয় সংসদ সার্বভৌম। কারণ সার্বভৌম জনগণের প্রতিনিধিরা যে হাউসে বসছেন, সেই হাউস সার্বভৌম না হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, তর্কটা কখন উঠে যে সংসদ সার্বভৌম নাকি সার্বভৌম না? এই প্রশ্নটা যখন উঠে, এটা একটা গভীর অজ্ঞতা থেকে উঠে। আমি কাউকে মানে সমালোচনা বা গালি দেওয়ার জন্য বলছি না, মানে এটা বোঝার সুবিধার্থে, ব্যাখ্যার সুবিধার্থে আমি শব্দটা ব্যবহার করছি। এক ধরনের গভীর অজ্ঞতা থেকে এই সার্বভৌমত্বের তর্কটা তোলা হয়। আমি যদি জাতীয় সংসদকে সার্বভৌম না বলি বা যদি এই প্রশ্নটা তুলি, তাহলে অবশ্যই মানে আমার মনের পেছনে একটা কিছু খেলছে যে অন্য কেউ সার্বভৌম। তা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় সংসদ এবং জনগণের প্রতিনিধিদের যে হাউস, সেই হাউসের বিপরীতে তো অন্য কিছুই থাকতে পারে না। কে থাকতে পারে? নির্বাহী বিভাগ? নো, নির্বাহী বিভাগ সার্বভৌম না। কে থাকতে পারে? সুপ্রিম কোর্ট? নো, সুপ্রিম কোর্ট সার্বভৌম না। তাহলে সার্বভৌম হিসেবে আপনি যদি, এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন, আর একটা হলো প্রসেস অফ ইনক্লুশন। আপনি প্রসেস অফ ইনক্লুশন দিয়ে যারা চিন্তা করে তারা কনফিউজড হয় যে কে সার্বভৌম। বাট আপনি যদি প্রসেস অফ এলিমিনেশন দিয়ে যান, এটা খুব সহজ উত্তর, সংসদ সার্বভৌম। এবং আর কে কে সার্বভৌম বলে দাবি করতে চায় তাদেরকে দেখেন, আর কেউ সার্বভৌম হিসেবে নিজেকে দাবি করে না এবং সাংবিধানিক স্বীকৃতিও নাই। সার্বভৌম শব্দটা কি মানে এতে আছে, মানে আমাদের কনস্টিটিউশনে যে সংসদকে সার্বভৌম ঘোষণা করে থাকতে হবে? না, জিনিসটা এভাবে নাই। কেন নাই জানেন? আমরা যে রাজনৈতিক কাঠামো 1972 সালে গ্রহণ করেছি, এই কাঠামোটার একটা অসাধারণ তাৎপর্য আছে। সেটা হলো, এবং অ্যাভেলেবল সারা পৃথিবীতে আমাদের রাষ্ট্র কাঠামো কেমন হবে, আমি আপনাকে একটু ইতিহাসে নিয়ে যাই, আমাদের 72 সালে নিয়ে যাই। 72 সালে আমাদের রাষ্ট্র কাঠামোর মডেলটা আমরা কোত্থেকে নিব, এই নিয়ে একটা চমৎকার তর্ক চালু ছিল। কারণ এর আগে কিন্তু আমরা খুবই বলে যে কি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা হয় কি, আমরা অনেক কিছু আমাদের ইতিহাসের সুনির্দিষ্ট ঘটনার সঙ্গে লিঙ্ক করে
আলোচনা করি না, বুঝি না। তখন মনে হয় যে হঠাৎ করে বোধহয় কোনো কিছু মানে শূন্য থেকে পড়েছে, আমরা আলোচনা করছি, ব্যাপারটা তা না। 1947 থেকে 1971 পর্যন্ত, আমাদের মুক্তিযুদ্ধ শুরুর আগ পর্যন্ত আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম, সেই সময় আমাদের সরকার কাঠামো, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের সরকারি ব্যবস্থা নিয়ে ভয়াবহ সব ঘৃণ্য এক্সপেরিমেন্ট হয়েছে। বেসিক ডেমোক্রেসি বলে একটা বিকলাঙ্গ, একটা অযৌক্তিক, একটা অগণতান্ত্রিক একটা সিস্টেমও কিন্তু এই দেশে 10 বছর চলেছে আইয়ুব খানের এই স্বৈর শাসনের অধীনে, যেখানে সাধারণ মানুষের কোনো ভোটাধিকার ছিল না, সিলেক্টেড কতিপয় মানুষের ভোটাধিকার ছিল, তারা রাষ্ট্র চালাতো। তো বিভিন্ন ধরনের সরকার মডেলের মধ্যে 1972 সালে আমরা যে সরকার মডেলটা চুজ করলাম, ইটস এ হাইব্রিড মডেল অব আমেরিকান স্ট্রাকচার এবং ইংলিশ স্ট্রাকচার, ইংল্যান্ডের যে স্ট্রাকচার, সেইখানে আমরা নির্ধারণ করলাম, যেমন দুইটা কিন্তু দুই মেরুর। ইংল্যান্ডে পার্লামেন্ট সার্বভৌম এবং এটা স্বীকৃত, এবং তাদের সার্বভৌমত্বের এই দাবি এবং এই গর্ব সারা পৃথিবীতে তারা এটা বলে বেড়ায়। বিপরীত হলো আমেরিকায় পার্লামেন্ট সার্বভৌম না, সংবিধান সার্বভৌম। এটা একটা নতুন স্টাইলের গভর্নমেন্টের মডেল। এই দুইটার মধ্যে আমরা চুজ করলাম একটা হাইব্রিড মডেল। সেটা কি? সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কনস্টিটিউশনাল সুপ্রিমেসির মডেলটা নিলাম আমেরিকা থেকে, আর সরকারের মডেল হিসেবে আমরা প্রধানমন্ত্রী শাসিত ইংল্যান্ডের মডেলটা নিলাম। আপনি লক্ষ্য করেন, আমরা কিন্তু রাষ্ট্রপতি শাসিত মডেল নেইনি 1972 সালের সংবিধানে, পরে বাকশাল করে রাষ্ট্রপতি করা হয়েছে, সেটা অন্য আলোচনা, অন্য ইতিহাস। তো এই যে দুইটা মডেলের যে হাইব্রিড আমরা নিলাম, সেখানে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমেরিকান মডেলটা নিয়েছি, সরকারের কাঠামোর প্রশ্নে আমরা ইংল্যান্ডের মডেলটা নিয়েছি, ব্রিটিশ মডেলটা নিয়েছি, নিয়ে আমরা আমাদের সংবিধান বানিয়েছি। এবং এটা খুবই একটা ক্রিয়েটিভ একটা এক্সারসাইজ আমরা করেছি, এবং আমাদের সাংবিধানিক এবং ইউনিটারি গভর্নমেন্টের মানে রাষ্ট্রের রুচি অনুযায়ী আমরা সেটা করেছি। সেইখানে সার্বভৌমত্বের কনসেপ্টটা সংবিধানে প্রতীত থাকে। তো সংসদ সার্বভৌম, কারণ সে সার্বভৌম জনগণের কর্তৃত্বে গঠিত হয়, সেজন্য সংসদ সার্বভৌম। সংসদের এই সার্বভৌমত্ব কনস্টিটিউশনকে লঙ্ঘন করে যেতে পারে না, কারণ তার এই সার্বভৌমত্ব কিন্তু সংবিধানের মধ্য দিয়ে, জনগণের ভোটের মধ্য দিয়ে অর্জন করা হয়। বাংলাদেশে অন্য কেউ সার্বভৌম না, একমাত্র সার্বভৌম সংসদ, কারণ হলো সে জনগণের দ্বারা নির্বাচিত, আর সংসদ চলে আমাদের সংবিধানের অধীনে, সুপ্রিম ল হিসেবে। এইখানে আমাদের সার্বভৌমত্ব শেষ, অন্য কোথাও সার্বভৌমত্ব যাচ্ছে না, মানে সুপ্রিম কোর্টের কাছেও যাচ্ছে না। এবং আপনি সৃজনশীল এই যে কাঠামোটা চিন্তা করেন, আমাদের সংবিধান যেটা করলো, আচ্ছা মানলাম সংসদকে আমি সর্বোচ্চ ক্ষমতা দিলাম, সার্বভৌমত্ব দিলাম, এখন সংসদ কি নিখুঁত? এটা তো মানুষ দ্বারা সংগঠিত। সংসদ কি মাঝে মাঝে এমন কিছু করতে পারে না, এমন একটা আইন করতে পারে না যে আইনটা আসলে খোদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক? এই যে মানে মানুষের মানে ভুল করতে পারে, অন্য কোনো এমন আইন হতে পারে যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এই বিচারের ভার এমন কারো হাতে দেওয়া দরকার যে সংসদও না, যে সংবিধানও না, সেটা বিচার বিভাগ। সো এটা কিন্তু সংবিধানেই কিন্তু এই ব্যবস্থা করে দিয়েছে যে সংসদ যত আইন করবে, যত কিছু করবে, এর সাংবিধানিকতা পরীক্ষা করার, বৈধতা অবৈধতা পরীক্ষা করার দায়িত্ব আবার আমি দিলাম অন্য একটা অর্গানকে। এটা অনেকটা এখন বিশ্বকাপ চলতেছে না, বিশ্বকাপ ফুটবলের মাঠ কল্পনা করেন, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা বন্টনের একটা অসাধারণ দৃশ্য এখানে দেখতে পারবেন। খেলে দুই পক্ষের 22 জন ফুটবল মাঠে, রেফারি কি খেলোয়াড়? সে কি কোনো পক্ষের খেলোয়াড়? না। সে কি গোল দেয়? না। যে গোল দেয় না, যে খেলোয়াড় না, যে কোনো পক্ষের না, তো সে মাঠে থাকে কেন? সে তো মাঠের ভিতরে, তার বৈধতা কি? এই রেফারির যে অসাধারণ ভূমিকাটা আমাদের সাংবিধানিক কাঠামোতে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টকে রেফারি বানিয়ে একটা বাঁশি দিয়ে বসায় রাখা হয়েছে যে তুমি খেয়াল রাখবা আমার সার্বভৌম সংসদ এবং জনগণের প্রণীত সংবিধান মিলে তারা কোনো কিছু ডিভিয়েট করে কিনা, কোনো বিচ্যুতি হয় কিনা। যদি বিচ্যুত হয় তুমি বাঁশি বাজাবা। এই বাঁশি বাজানো মানে হলো সে জাজমেন্ট দিবে। কিন্তু মানে সুপ্রিম কোর্ট যখন সংসদের কোনো কাজ সংবিধান ভায়োলেট করলো কিনা এই বৈধতা যখন নিরূপণ করতে যাবে, তখন সুপ্রিম কোর্ট কোন সংবিধানটা দেখবে? বহাল সংবিধান তো, সেই সংবিধান সংশোধন করার এখতিয়ার তো আবার সংসদের থাকছে। প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট নানান সময় সংবিধান তো সংশোধন হয়, সুপ্রিম কোর্ট সেই সংবিধানের আলোকে সংসদের কোনো আইনের বৈধতা নিরূপণ করলো কিংবা করলো না, তাহলে আপনি সংসদকে সার্বভৌম কিভাবে বলেন যখন সুপ্রিম কোর্ট তার একটা আইন কিংবা তার একটা বিধান নাল অ্যান্ড ভয়েড করতে পারে? হ্যাঁ,
এটা সার্বভৌমত্বের প্রশ্নকে ক্ষতিগ্রস্ত না করেই করতে পারে। এই জায়গায় আমরা ক্ষমতার পৃথকীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ারের যে ক্লাসিক্যাল যে থিওরি, আমি থিওরি বলে আজকের এই পডকাস্টকে মানে ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু এর সৃজনশীল কাঠামোটা হলো এটাই। মধ্যযুগে যখন রাজারা ছিলেন, রাজাদের আমলে ক্ষমতার পৃথকীকরণের কোনো প্রশ্ন ছিল না। যেমন সম্রাট আকবর, তিনিই রাজা, তিনিই প্রধান বিচারপতি, মানে হয়তো আরেকজন প্রধান বিচারপতি ছিলেন কিন্তু রাজাকে তিনি বাইপাস করতে পারতেন না। তিনিই আইন প্রণেতা, তিনিই পুলিশ, বিকজ তার আন্ডারে পুলিশ, মানে সব কিছু রাজার একক হস্তে অপ্রতিহত ক্ষমতার যেটা ফেরাউনরা এরকম ছিল মিশরে, হাসিনার আমলে যেটা ছিল এক হাতে সব ক্ষমতা, সেই বিচারপতি সেই সব কিছু। এই জিনিসটা আধুনিক রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার বিরোধী। এই যে মডেলটা, একজনের হাতে সব ক্ষমতা, তো এই ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। সার্বভৌম ক্ষমতার চর্চার এই পৃথকীকরণটাই হলো সংবিধান, যে এখানে বিচারের ক্ষমতাটা আপনি দেখেন, সার্বভৌমত্ব কিন্তু বিভাজিত হচ্ছে না। আমরা ভুল করি যে সুপ্রিম কোর্টকে যে পাওয়ারটা দেওয়া হচ্ছে মনে হচ্ছে এটা সার্বভৌমত্বের বিভাজন, না। সার্বভৌমত্ব একটা একক, অখণ্ড এবং প্রশ্নাতীত একটা কনসেপ্ট। এইটা বিভাজিত হচ্ছে না। যেটা বিভাজিত হচ্ছে সেটা হলো ডেলিগেশন অফ পাওয়ার টু প্রটেক্ট দ্য মানে সভরেন্টি। সেটা কি, যে সংসদ একটা আইন করবে, এই আইন সংবিধানের নীতি অনুযায়ী করতে হবে। যদি এই নীতি লঙ্ঘন হচ্ছে কিনা এই জিনিসটা যাচাই বাছাই করে সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে মাত্র, সেই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট আবার নিজের ইচ্ছায় বা নিজের যুক্তিতে দিতে পারবে না। তাকে যে যুক্তি এবং কাঠামো অনুসরণ করতে হবে সেটা আবার সংবিধানে দেওয়া আছে। ফলে এখানে সুপ্রিম কোর্ট সংসদের একটা আইনকে, সবচেয়ে ফেমাস আইন মানে সংসদের কোনো সংশোধনীকে সুপ্রিম কোর্ট প্রথম অবৈধ ঘোষণা করে বা অসাংবিধানিক ঘোষণা করে 1989 সালে, অষ্টম সংশোধনী। কিন্তু এটা কিন্তু প্রথম না। 1989 সালের অষ্টম সংশোধনীতে সংসদের একটি সংশোধনীকে অবৈধ ঘোষণা করার আগেও আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু অনেক আইনকে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। এবং এটা নিয়ে আপনি কোনোদিন কোনো প্রতিবাদ, কোনো মিছিল দেখেছেন? করেনি। কারণ হলো গত 300 বছরে আমাদের যে সারা পৃথিবীতে যে রাষ্ট্রীয় যে মডেলের বিবর্তন হয়েছে, এই বিবর্তনে সুপ্রিম কোর্টের পাওয়ারের কিছু সুনির্দিষ্ট সীমা সকল রাজনৈতিক কাঠামোই মেনে নিয়েছে এবং তারা মনে করে এটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য জরুরি। সেটা কি, যে সংসদের ক্ষমতার এবং সার্বভৌমত্বের কোনো প্রশ্ন নাই। এবং সার্বভৌমত্বের প্রমাণ কি, সে ইচ্ছে করলে যে কোনো আইন বানাতে পারে, এটাই সার্বভৌমত্বের ক্ষমতা। যদি সুপ্রিম কোর্ট এমন কোনো জাজমেন্ট দেয় যে অমুক আইন সংসদ বানাতে পারবে না, এটা সার্বভৌমত্বের উপরে অবশ্যই হস্তক্ষেপ, কিন্তু এটা সুপ্রিম কোর্ট কোনোদিন করবে না। ফলেই সংসদ সার্বভৌম। কিন্তু সংসদ তার সার্বভৌম ক্ষমতা অপব্যবহার করছে কিনা, কোনো আইনে সেটা লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা দেখার জন্য একজন নিরপেক্ষ রেফারি হিসেবে একটা জুরিসডিকশন বা এখতিয়ার সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে ব্যবহার করে কোনো কিছুকে বৈধ বা অবৈধ, সাংবিধানিক বা অসাংবিধানিক ঘোষণা করতে পারে। বাট এর দ্বারা সংসদের এবং জনগণের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় না। কিন্তু সুপ্রিম কোর্ট যখন সংবিধানের কোনো সংশোধন নিয়েই এই বিবেচনা করতে যাবে, তখন সুপ্রিম কোর্টের সামনে কোন সংবিধান থাকবে, কোন বেঞ্চমার্ক? এক্সেলেন্ট। সুপ্রিম কোর্ট যখন সংসদের কোনো সাংবিধানিক সংশোধনীকে বৈধতা অবৈধতা নিরূপণ করবে, সেক্ষেত্রে সে কোন কোন প্রিন্সিপাল ফলো করে। নাম্বার 1 প্রিন্সিপাল হলো সংবিধান নিজে, যে কোনো সংশোধনীর দ্বারা এমন কিছু করা হয়েছে কিনা যে খোদ সংবিধানের কোনো নীতিকে লঙ্ঘন করা হয়েছে। এবং সংবিধানের নীতিগুলো কোথায় আছে আমি সুনির্দিষ্টভাবে বলে দিই। সবচেয়ে পাওয়ারফুল নীতি আছে 3 নম্বর ভাগে, 26 থেকে 47-এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। বাকিগুলোও পাওয়ারফুল, বাট এগুলোকে মৌলিক অধিকার বলে, এগুলোর পাওয়ার সবচেয়ে বেশি। এগুলোর কোনোটা লঙ্ঘন করছে কিনা কোনো সংশোধনী, তারপরে রাষ্ট্র কাঠামোর কোনো কিছু মৌলিক দিক পরিবর্তন করেছে কিনা, যদি করে থাকে এই বেঞ্চমার্কগুলো, এই এলিমেন্টগুলোর আলোকে আমাদের সুপ্রিম কোর্টের পাওয়ার আছে এবং সুপ্রিম কোর্টের মন গড়া হলে হবে না। আমি একটা ফেমাস উদাহরণ দিই। 1989 সালে যখন অষ্টম সংশোধনী দ্বারা যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করলো যে অষ্টম সংশোধনী অবৈধ, একটা অংশ যে হাইকোর্টকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসাতে পারবেন না, এটা নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা প্রচলিত আছে। সবাই মনে করে যে সুপ্রিম কোর্ট খুব একটা খারাপ কাজ করছে, এতগুলো হাইকোর্ট হলে মানুষের সুবিধা, সে হাইকোর্টে যাবে, সে মামলা করবে, এটা কেন অসাংবিধানিক হবে বা অগণতান্ত্রিক হবে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট একাধিক করা যাবে না বা বেঞ্চ বসানো যাবে না, এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। নিষেধাজ্ঞা দিয়েছে যে জায়গাটায়, সেটা হলো যে এরশাদ করেছিল কি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন ধরনের অস্থায়ী
ব্রাঞ্চ করা যাবে, এটা সংবিধানে আছে। আপনি রংপুরে করতে পারবেন, চাঁপাইনবাবগঞ্জে করতে পারবেন, আপনি চিটাগাংয়ে করতে পারবেন, আপনি সিলেটে করতে পারবেন, এটা সংবিধানে নিষেধ নাই। এরশাদ অতি পণ্ডিতি করে স্থায়ী ব্রাঞ্চ বসাইছে। কোনো ইউনিটারি রাষ্ট্রে স্থায়ী হাইকোর্ট একাধিক হয় না, এবং আমাদের সংবিধান ইউনিটারি রাষ্ট্র, সেটা হলো সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে এটার ঘোষণা আছে। খুবই সূক্ষ্ম, মানে গণমাধ্যমে বেশি সূক্ষ্ম জিনিস মানুষের বোঝার জন্য একটু অসুবিধা, এই জন্য সবাই খুব সহজে বলে ফেলে এর সাথে একটা খুব উপকারী কাজ করছিল, সুপ্রিম কোর্ট এটাকে নিষেধ করেছে। না ভাই, সুপ্রিম কোর্ট এত সস্তা কাজ করে না। সুপ্রিম কোর্ট খুবই জ্ঞানী এবং খুবই প্রজ্ঞাবান লোকদের একটা জায়গা, তারা খুবই সূক্ষ্ম কাজ করে। তুমি 10 জায়গায় হাইকোর্টের ব্রাঞ্চ বসাও, শাখা বসাও, সংবিধানে এটা অনুমোদন আছে। শুধু ওই শাখাগুলোকে স্থায়ী হাইকোর্ট ঘোষণা করো না, করলে এটা আমাদের এককেন্দ্রিক রাষ্ট্রের চারিত্রিক লঙ্ঘন হয়। সুপ্রিম কোর্ট ওই জিনিসটাই ঠিক করেছে। তো এই জন্যই বলি, সুপ্রিম কোর্টে যে 8ম সংশোধনীর যে নিষিদ্ধ মানে অসাংবিধানিক ঘোষণাগুলো, এই শক্তি সুপ্রিম কোর্ট কোথায় পেল? সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 44 অনুচ্ছেদে, সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে। ফলে সুপ্রিম কোর্ট কি বেঞ্চমার্কের আলোকে কোন সংসদের কোনো আইন বা কোনো সংশোধনীকে অবৈধ ঘোষণা করতে পারে, সেই সব বেঞ্চমার্ক বা সেই সব উপাদান বা সেই সব নীতি খোদ সংবিধানেই দেওয়া আছে। আপনি সুপ্রিম কোর্ট সেই সাংবিধানিক নীতি যে ধারাগুলোকে সবচেয়ে শক্তিশালী ধারা বলছেন সংবিধানের, সেগুলো তো 72 সংবিধানে আছে। 72 সংবিধানে আছে। কিন্তু এই 72 সংবিধান তো এই মুহূর্তে যারা বাংলাদেশের রাজনৈতিকভাবে ক্ষমতাবান তারা অনেকেই 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। আপনার কথা শেষ হয়েছে, এবার আমি উত্তর দিই, খুব আমার প্রিয় উত্তর। দেখেন, বাংলাদেশের সংবিধানের প্রেমিক কম, নিন্দুক বেশি। ঠিক আছে, এর ঐতিহাসিক কারণ আছে। আমি উত্তরটা একটু ডিটেল দিব, বাট শুরু আমি এটাতে করি। যে সংবিধান তার নাগরিককে সংবিধান ছুঁড়ে ফেলার স্বাধীনতা দেয় না, এই সংবিধান কিসের? এই সংবিধানের কি মাহাত্ম্য আছে? ফলে সংবিধান ছুঁড়ে ফেলে দেব, সংবিধানের কপি পুরাবো কারণ আমি এই সংবিধান মানি না বলে। এই যে মত প্রকাশের স্বাধীনতা, আর্টিকেল 39, এই মত প্রকাশের স্বাধীনতাই তো সংবিধানকে সংবিধান বানায়। এই মত প্রকাশের স্বাধীনতার মাহাত্ম্যই তো সংবিধানের উপরে মহত্ব আরোপ করে। ফলে সংবিধান মানি না, সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, সংবিধান এটা কিছুই হয়নি, 72 সংবিধান অমুকবাদী সংবিধান, তমুকবাদী সংবিধান, এগুলো এই সংবিধানের শক্তি প্রমাণ করে। এগুলো এই সংবিধানের ঋজুতা প্রমাণ করে বলে আমি মনে করি। আওয়ামী লীগের তো গুণের শেষ নাই। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ কাজ আওয়ামী লীগ অনেক আকাম করেছে। এর মধ্যে ভয়াবহ 2টা আকামের কথা বলি। তারা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এতে করে কি মুক্তিযুদ্ধের অপমান হয় নাকি মুক্তিযুদ্ধের মহত্ব বৃদ্ধি পায় যদি আমি এটাকে একটা দলের যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করি? আওয়ামী লীগের এতটুকু মাথায় ঘিলু নাই যে মুক্তিযুদ্ধকে একটা দলীয় যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করলে মুক্তিযুদ্ধের অপমান হবে এবং মহত্ব নষ্ট হয়। আর বাংলাদেশের সংবিধানকে গণপরিষদ যেটা বানিয়েছে 1972 সালে, এই সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান হিসেবে তারা এটা দাবি করে এটার মালিকানা নিতে চেয়েছে। এই 2টা ভয়াবহ ক্ষতি, আর অসংখ্য ক্ষতির মধ্যে এই 2টা ভয়াবহ তারা ক্ষতি করেছে। ফলে যারা 72 সংবিধানকে এক ধরনের নেগেট করতে চায়, তাদের ওই ক্ষোভটার একটা ঐতিহাসিক ভিত্তি এবং কার্যকারণ কিন্তু আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু প্রশ্ন হলো, 72 সংবিধানে যেসব মৌলিক মূলনীতি এবং গণপরিষদের মধ্যে দিয়ে 72 সংবিধান যখন প্রণীত হয়, এটা কিন্তু শূন্য থেকে প্রণীত হয়নি। 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের ধারাবাহিক অবিচ্ছিন্ন রাজনৈতিক বিবর্তন আছে, সাংবিধানিক আন্দোলন আছে, যে আন্দোলনের ফল এবং বিভিন্ন নীতিগুলোই কিন্তু 72 সংবিধানের নীতি হিসাবে গৃহীত হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে অন্য আলোচনায় চলে যাব। বদরুদ্দীন ওমর সাহেবের বিখ্যাত বই আছে না, 3 খণ্ডের, পূর্ববঙ্গের ভাষা আন্দোলন ও তৎকালীন দলিলপত্র, তৎকালীন রাজনীতি। ওইটার আপনি 2য় খণ্ডে দেখবেন 1948 সালে, ইভেন আওয়ামী লীগ প্রতিষ্ঠারও আগে, 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, 47 সালে দেশভাগের পর 1948 সালেই এইখানে ঢাকায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিভিন্ন গ্রুপ এবং দল, তাজউদ্দিন আহমেদরা ছিলেন, অলি আহাদরা ছিলেন, আরও অনেকেই তখন গুরুত্বপূর্ণ ছিলেন, কামরুদ্দিন আহমেদ যিনি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল তো আওয়ামী লীগের তো এই গুণেরও শেষ নাই। মানে বাংলাদেশের ইতিহাস বলতে মানে শুধু একজন, তাদের ফাউন্ডার ছাড়া বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্মাতা নাই। তো 1948 সালে আপনি ওই সময়ের তাজউদ্দিন আহমেদ, কামরুদ্দিন আহমেদের
বিভিন্ন ধরনের রাজনৈতিক দলিল এবং এ আছে, সেইখানে যেসব নীতি, সাংবিধানিক নীতির জন্য তারা পাকিস্তান আমলে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, সেই সব নীতির অনেক নীতি সরাসরি ৭২-এর সংবিধানে অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে বিচার বিভাগের পৃথক নীতি, যেমন ৫৪ সালে আমাদের যে ২১ দফা, এই ২১ দফার অনেক গুরুত্বপূর্ণ নীতি ৭২-এর সংবিধানে আছে। তো ৭২-এর সংবিধানে যে নীতিগুলো যে অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক ধারাবাহিকতা এবং তাৎপর্যপূর্ণ এ থেকে এসেছে। ফলে আমি একটু সামারি করি, এটা খুবই যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক। সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব, এটা সংবিধানের শক্তি এবং সংবিধানের ফ্লেক্সিবিলিটি প্রমাণ করে। এই অধিকার, নাগরিককে এই কথা বলার স্বাধীনতা যে সংবিধান দেয় না, সেই সংবিধান আসলে টিকে থাকার যোগ্য না। বাট বাংলাদেশের সংবিধান আমার মনে মুক্তিযুদ্ধের ফসল, তো আওয়ামী লীগ যতই এটাকে নষ্ট করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের সংবিধানের মধ্যে, বাংলাদেশের সংবিধানকে আপনি যদি এটা দেহ কল্পনা করেন, এই দেহের মধ্যে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহিত হয়। ফলে এই সংবিধানের অন্য ঐতিহাসিক তাৎপর্য আছে, এর মধ্যে ওই মুক্তিযুদ্ধের শক্তি লুকিয়ে আছে। এটাকে ধ্বংস করা, এটাকে করা কঠিন। এবং সংবিধান প্রশ্নে আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন, এর চেয়ে বড় রাজনৈতিকভাবে শুদ্ধ এবং পরিশুদ্ধ আর কোনো দৃষ্টিভঙ্গি হয় না। সেটা কি? ১৯৭২ সালের সংবিধান আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধান। ১৯৭৫ সালে বাকশালে এসে এই সংবিধানকে ধ্বংস করে দিয়ে, এই সংবিধানের খোলনলচে উল্টে দিয়ে একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। জিয়াউর রহমান এসে কী করলেন? তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলেন, তিনি আসলে করলেনটা কি? তিনি এই সংবিধানকে বাকশালী স্বৈরাচারী কাঠামো থেকে উদ্ধার করলেন। এই যে কারণ কি, এই সংবিধানের আদি রূপকে তিনি উদ্ধার করলেন কেন? কারণ তিনি এই বাংলাদেশের মানুষের শত বছরের রাজনৈতিক সংগ্রামের ঐতিহ্য এবং ধারাবাহিকতা সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। আমরা যদি জিয়াউর রহমানের যে দৃষ্টিভঙ্গি আছে সংবিধানের প্রতি, এইটার দিকে যদি লক্ষ্য করি, আমার মনে হয় সংবিধান প্রশ্নে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এই বিষয়ে খুবই সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আমরা পাবো। আমি একটা শেষ প্রশ্ন করব, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আপনি তো বলছিলেন যে সংবিধানের এই বেসিক স্ট্রাকচারগুলো, বেসিক প্রিন্সিপালগুলো, সেগুলো মাথায় রেখে সংসদকেও চলতে হবে, এবং সুপ্রিম কোর্টও যখন সংসদের কোনো আইন বৈধতা নিরূপণ করতে যাবে তখন সেইটাকে মাথায় রাখবে। বাংলাদেশের জনগণ তো সার্বভৌম। বাংলাদেশের জনগণ যদি চায়, যে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আবারও বলি, গণতান্ত্রিক রূপরেখা বাদ দিয়ে আমরা রাজতন্ত্রের দিকে যাব, সংসদের এরকম একটা প্রস্তাব আনলো, গণভোট যেহেতু এখন সংবিধানে আবার পুনর্বহাল গণভোট হলো, এবং বাংলাদেশের জনগণ রায় দিল যে না, আমরা রাজতন্ত্রে যাব, সেটা কি সম্ভব? শোনেন, হাইপোথেটিক্যালি আপনি যেটা বললেন একটা কাল্পনিক উদাহরণ হিসেবে সম্ভব। বাস্তবে জিনিসটা কি এইভাবে ঘটে না এইভাবে ঘটে না? বাস্তবে কিভাবে ঘটে? যে কোনো একটা সংবিধান গঠিত হয় কোনো একটা জনগোষ্ঠীর দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ফল হিসাবে। সংবিধান প্রণয়ন কিন্তু কোনো জনগোষ্ঠীর প্রাথমিক কাজ না, এটা সবার শেষের কাজ। ওই জনগোষ্ঠীর রাজনৈতিক একটা সত্তা হিসেবে প্রতিষ্ঠার সর্বশেষ ধাপ হলো সংবিধান প্রণয়ন। এর আগে ওই জনগোষ্ঠীর একটা ইতিহাস আছে, সে কিছু কতিপয় নীতি, কতিপয় প্রিন্সিপাল, কতিপয় রাজনৈতিক আদর্শের জন্য সে দীর্ঘ সংগ্রাম করে, যেমন আমরা করেছি, একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে বেড়ে ওঠা। এই যে পলিটিক্যাল এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমরা করেছি, বা অন্য অনেক জাতি করেছে, অন্য অনেক জনগোষ্ঠী করেছে। এর মধ্য দিয়ে আপনি কীরকম রাষ্ট্র হয়ে উঠতে চান, এর কিছু রূপরেখা এবং আদর্শের কাঠামো কিন্তু সুনির্দিষ্ট হয়। আমাদেরটা সুনির্দিষ্ট হয়েছে 47 থেকে 71-এর মধ্যে, এবং 72-এর সংবিধানে সেটা রিফ্লেক্টেড হয়েছে। আপনি যেটা বললেন যে জনগণ সার্বভৌম, ফলে ভবিষ্যতে যদি জনগণ যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটা রাতারাতি হবে না। যদি জনগণ এই সংবিধানের সম্পূর্ণ বিপরীত কিছু করতে চায়, তাকে দীর্ঘকালীন এবং অধিকাংশ জনগণ, এটা মুষ্টিময় একটা হবে না, অধিকাংশ জনগণ যদি এক দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে শুধু রাজতন্ত্র কেন, অন্য কোনো অদ্ভুত তন্ত্রের দিকে তারা যদি যেতে চায়, সেটাও তারা যেতে পারবে। এবং এটা সবচেয়ে বড় উদাহরণ হলো অ্যারিস্টটলের লেখালেখি। আজকে থেকে 2500 বছর আগে অ্যারিস্টটলের যে বই আছে, সেই বই এখন পাওয়া যায় বাজারে, আপনি কিনে দেখেন। সে কোন সরকার উত্তম এটার একটা ক্যাটাগরি, একটা কলাম করছে, 3টে কলাম করছে। এর মধ্যে ভালো, কিছুটা ভালো এবং খুবই মন্দ, পরিত্যাজ্য ক্যাটাগরি। এর মধ্যে গণতন্ত্র হলো সবচেয়ে পরিত্যাজ্য, সবচেয়ে বাজে ক্যাটাগরির সরকার বা সংবিধান ব্যবস্থা ওই অ্যারিস্টটলের আমলে। কারণ যে যুগের যে নিয়ম, তখন মনে হয়েছে গণতন্ত্র একটা ইম্পসিবল জিনিস, অথচ এখন সারা পৃথিবীতে গণতন্ত্রের জয় জয়কার। ফলে এটা 2500 বছর আগে যদি এরকম হয়ে থাকতে পারে, আর এখন যদি এরকম উল্টে যেতে পারে, আপনার আমার ভবিষ্যতের 2500, 1000 বা 1500 বছর পরে
কোন ধরনের গণতান্ত্রিক কাঠামো আসবে এটা আসলে আমরা কেউ বলতে পারি না, এবং সেই পরিবর্তনের জন্য আমাদের ওপেন থাকা উচিত। আমি এটার কোনো মানে দেখি না কোনো, কারণ গণতন্ত্র নিয়ে কিন্তু এখনকার স্কলারদের মধ্যে সমালোচনা আছে যে গণতন্ত্র কি নিখুঁত। অনেকেই বলেন গণতন্ত্র নিখুঁত না, এবং তবে এখন পর্যন্ত যতগুলো রাষ্ট্র কাঠামো পাওয়া যায় তার মধ্যে গণতন্ত্র মন্দের ভালো হলেও ভালো, সেই জন্য গণতন্ত্রটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে সবাই। 18th অ্যামেন্ডমেন্টের জন্য নিশ্চয়ই তো আমরা অপেক্ষা করব সংসদ কিভাবে সেটি আলোচনার মধ্য দিয়ে যায়। আপনি এই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে আপিল বিভাগের রায়, সেইটার পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আমি বদিউল আলম মজুমদারের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে কোনো অবজারভেশন দেয় কি না সেটা আমরা দেখব, আমরা প্রয়োজনে আবার রিভিউতে যাব। তবে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি যে আলোচনার মধ্য দিয়ে এই একটা সুরাহা হোক। আপনি ঠিকই বলছিলেন যে 5 বছর পর কেয়ারটেকার গভর্নমেন্টের প্রসঙ্গটা আসবে, কিন্তু সকল রাজনৈতিক দলের মধ্যেই এই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থা যে একটা বড় টেনশনের বিষয়, সেই জন্য আলোচনাগুলো এখনো চলছে, তাই কি মনে হয় না আপনার? হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের অনেক কাজ বাকি আছে। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন হয়েছে, ইন্টারিম একটা গভর্নমেন্ট গিয়েছে, নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছে, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে আপাতত আমাদের টেবিলে আছে। এর আলোকে সামনে যে সংবিধান সংশোধন, এগুলো অনেক কাজ এবং খুব গুরুতর কাজ। এই কাজগুলো তো সামনে হবে, এবং আমি আশা করি এখনো পর্যন্ত যেটা স্বাভাবিক অনুমানে বলা যায়, আগামী বছরখানেক আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা যাব, যেখানে এই জুলাই জাতীয় সনদকে ভিত্তি ধরে, কারণ জুলাই জাতীয় সনদে কিন্তু এক্স্যাক্টলি বলা নাই যে এই পরিবর্তনের জন্য কি বিধান হবে, ফলে সেই বিধানগুলো তো লিখতে হবে, এগুলো আলাপ আলোচনা হতে হবে, সকল গণতন্ত্রকামী সকল দল এবং যারা আছেন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আছেন তাদের একসঙ্গে হতে হবে, এবং এটা ঐক্যমতের মধ্য দিয়ে এই কাজগুলো করলেই কেবল সামনে তত্ত্বাবধায়ক সহ অন্য সকল সাংবিধানিক যে স্থিরতা, সেই স্থিরতা পূর্ণাঙ্গভাবে আমরা অর্জন করতে পারবো। এবং সেই জন্য নিশ্চয়ই আমরা একটা প্রাণবন্ত সংসদের আলোচনা দেখব, সেই প্রত্যাশা করি। অ্যাডভোকেট আরিফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এরকম একটা অসাধারণ প্রাণবন্ত আলোচনায় দাওয়াত দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছিলাম সংবিধানের এই কাঠখোট্টা বিষয়গুলো একটু সহজভাবে ব্যাখ্যা করার জন্য, আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, জানি না কতদূর সম্ভব হয়েছে। আমরা নিশ্চয়ই আরও আলোচনা চলবে সংবিধান নিয়ে, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম সংবিধান বিশেষজ্ঞ আরিফ খানের সাথে। আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করব সংসদে প্রাণবন্ত আলোচনার মধ্যে দিয়ে এই সংবিধান বিষয়ক যত রকম তর্ক বিতর্ক আছে সেগুলো সুরাহা হয়ে একটা সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠিত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।